এই বিশ্ব আজ এক নিষ্ঠুর ক্লান্তিকাল অতিক্রম করছে। তোমরা পিতামাতা ভাই বোন সহ বাসায় থাকবে, তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও বাসায় থাকতে বলবে। আমি আজ তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও করছি, যদি তোমাদের উপকারে আসে পরবর্তীতে আমি এই ধরনের ভিডিও ফেসবুক পেজে এবং অনলাইনে আরও করে থাকবো, তোমরা দেখে নিবে। আজকে আমি তোমাদের ব্রাশের গতি নিয়ে একটু দেখাবো। এটা আমি আগেও তোমাদের পড়িয়েছি, আজকে জাস্ট আমি তোমাদেরকে আবার একটু স্মরণ করে দিতে চাই। আমরা ছবি আঁকলাম, এখানে এটা একটা দ্বিমাত্রিক, ও হচ্ছে মূলবিন্দু, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই। তোমরা জানো কোনো একটি বস্তুকে আমি যদি ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে নিক্ষেপ করি অথবা উপর থেকে কোনো একটা বস্তুকে ওয়াই অক্ষ বরাবর ছেড়ে দেই, তাহলে এই বস্তুটার গতি হচ্ছে রৈখিক গতি। একইভাবে রৈখিক গতি মানে একমাত্রিক গতি। একইভাবে আমি যদি কোনো একটি বস্তুকে ও এক্স বরাবর ছেড়ে দেই অথবা কোনো একটা বস্তু যদি এক্স থেকে ও এর দিকে আসে, তাহলে এই ধরনের গতি হচ্ছে রৈখিক গতি বা একমাত্রিক গতি। কিন্তু কোনো একটা বস্তুকে আমি যদি এক্স অক্ষের সাথে একটি নির্দিষ্ট বেগে এবং একটি নির্দিষ্ট কোণে তির্যক ভাগে নিক্ষেপ করি, তাহলে বস্তুর এই ধরনের গতিকে হ্রাস করে। কোনো একটি বস্তুকে এক্স অক্ষের সাথে একটি নির্দিষ্ট কোণে এবং নির্দিষ্ট বেগে যদি নিক্ষেপ করি, তাহলে তাকে কি বলা হয়? হ্রাস করে। তো আমরা আজকে দেখব যে একটা হ্রাসের গতি কেন দ্বিমাত্রিক গতি হয়, একটা হ্রাসের গতিকে কেন আমরা দ্বিমাত্রিক গতি বলি, একটি হ্রাসের গতিকে আমরা দ্বিমাত্রিক গতি বলি কেন। একটি হ্রাসের গতি দ্বিমাত্রিক গতি। এখন ও বিন্দুতে আমরা যদি হ্রাসের বেগের, যেহেতু দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুটার গতির দুইটা অংশ থাকবে, একটি অংশ হচ্ছে v0x, যেই উপাংশের জন্য বস্তুটি এক্স অক্ষের দিকে অগ্রসর হবে, এবং আরেকটি অংশ হচ্ছে v0y, যে অংশটির জন্য বস্তুটি এক্স অক্ষ থেকে উপরের দিকে যাবে। অর্থাৎ আমরা যদি এক্স অক্ষের দিককে দৈর্ঘ্য ধরি, তাহলে বস্তুটিকে দৈর্ঘ্যের দিকে নিয়ে যাবে v0x এই অংশ, এবং বস্তুটিকে এক্স অক্ষ থেকে উপরের দিকে নিয়ে যাবে যে অংশ, সেটা হচ্ছে v0y। এখন একটি নির্দিষ্ট সময় পর বস্তুটি ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরে এক দূরত্ব অতিক্রম করে ধরো পি বিন্দুতে গেল, তাহলে বস্তুটি ওয়াই অক্ষ থেকে এক্স দূরে সরল, অর্থাৎ বস্তুটি দৈর্ঘ্যের দিকে সরণ হচ্ছে এক্স। একইভাবে বস্তুটি একটি নির্দিষ্ট সময় পর এক্স অক্ষ থেকে একটা দূরত্ব অতিক্রম করলো, এই দূরত্বের নাম ওয়াই। তাহলে
একটি নির্দিষ্ট সময় পর বস্তুটি যে বিন্দুতে উপনীত হলো সেই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে xy। যেহেতু বস্তুটি নিক্ষেপের পর দৈর্ঘ্যের দিকে এবং প্রস্থের দিকে সরণ হয়, এই কারণে আমরা হ্রাসের গতিপথকে দ্বিমাত্রিক গতি বলি। অর্থাৎ বস্তু দুই অক্ষের দিকেই বস্তুর সরণ ঘটে, এই জন্য হ্রাসের গতিপথ হচ্ছে দ্বিমাত্রিক গতি। এখন আজকে আমরা দ্বিমাত্রিক গতির জন্য হ্রাসের গতির সমীকরণগুলো শিখব। দ্বিমাত্রিক হ্রাসের গতির সমীকরণ। এখন আমরা দেখেছি ও বিন্দু থেকে আমরা হ্রাসটিকে নিক্ষেপ করলাম। তাহলে যে বিন্দু থেকে আমরা একটি হ্রাসকে নিক্ষেপ করি সেই বিন্দুটার নাম হচ্ছে নিক্ষেপণ বিন্দু। আমাদের এই চিত্রে ও বিন্দুটি হচ্ছে নিক্ষেপণ বিন্দু, এবং নিক্ষেপণ বিন্দু থেকে কোনো হ্রাসকে যেই বেগে আমরা নিক্ষেপ করি সেই বেগটাকে বলা হয় নিক্ষেপণ বেগ। চিত্রে v0 হচ্ছে নিক্ষেপণ বেগ। যেহেতু হ্রাসের গতিপথ দ্বিমাত্রিক, কাজেই নিক্ষেপণ বিন্দুতে হ্রাসটির বেগের অনুভূমিক দিকে একটা অংশ থাকবে, তার নাম হচ্ছে v0x, এবং নিক্ষেপণ বিন্দুতে উলম্ব দিকে একটা অংশ থাকবে যার নাম হচ্ছে v0y। এখন t সময় পর এই হ্রাসটি p বিন্দুতে উপনীত হলো। তাহলে p বিন্দুতে এই হ্রাসটির বেগের, এই ক্ষেত্রে হ্রাসটির বেগ হলো ধরলাম আমরা v। তাহলে এই p বিন্দুতেও হ্রাসটির বেগের দুটো অংশ হবে। একটা অংশ হ্রাসটিকে x অক্ষের দিকে নিয়ে যাবে যার মান হচ্ছে vx, এবং আরেকটি অংশ হ্রাসটিকে উপরের দিকে নিয়ে যাবে যার নাম হচ্ছে vy। তাহলে ও বিন্দুতে হ্রাসটির যে বেগ, সেই বেগের যে দুটো অংশ আমরা পেলাম সেটা হলো v0x, v0y। এর নাম হচ্ছে নিক্ষেপণ বেগের আদি অনুভূমিক উপাংশ, এবং v0y এর নাম হচ্ছে নিক্ষেপণ বেগের আদি উলম্ব উপাংশ। t সময় পর হ্রাসটি যখন p বিন্দুতে গেল তখন হ্রাসটির বেগ হলো v। এই v এরও দুইটি উপাংশ থাকবে। একটি উপাংশের নাম দিয়েছি আমরা vx, যাহা হ্রাসটিকে পরবর্তীতে x অক্ষের দিকে অর্থাৎ আনুভূমিকের দিকে নিয়ে যাবে। আরেকটি অংশ হচ্ছে vy, যাহা হ্রাসটিকে y অক্ষের দিকে বা উলম্বের দিকে বা উপরের দিকে নিয়ে যাবে। এখন আমরা ও বিন্দু এবং p বিন্দুর জন্য দুইটা জিনিস আমরা শিখতে চাই, যে এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমরা দুইটা এমসিকিউ শিখি। যদি এরকম করে, এক নাম্বার, আমি যদি বলি যে উপরের চিত্রটা দিয়ে আমি যদি বলি কোনটি সঠিক, এক, v0x equal to vx। দুই, যদি আমি বলি v0x greater than vx। তিন, আমি যদি বলি v0x less than vx। চার, যদি বলি আমি, বা এটাকে আমরা ক খ গ ঘ দিয়েও দিতে পারি। যদি বলি vx equal to 0, উপরের কোনটি সঠিক? তাহলে আমরা এখানে বলবো যে
যেহেতু আমরা জানি এক্স অক্ষের দিকে কোনো অভিকর্ষ ত্বরণ থাকে না, যদি এক্স অক্ষের দিকে অভিকর্ষ ত্বরণ না থাকে তাহলে এক্স অক্ষ বরাবর বেগের আনুভূমিক উপাংশের কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ এই প্রাসের গতিপথে সকল বিন্দুতে বেগের আনুভূমিক উপাংশের মান সমান হবে। অর্থাৎ b0x এর মান ও বিন্দুতে আনুভূমিক উপাংশ b0x, পি বিন্দুতে আনুভূমিক উপাংশ bx, কাজেই b0x bx হবে। আর b0x bx হবে না, কারণ যেহেতু সকল বিন্দুতে বেগের আনুভূমিক উপাংশের মান কি সমান, এই জন্য ক কারেক্ট হবে। এখন আমরা যদি এই চিত্র থেকে আবার তোমাদেরকে বলি যে চিত্রে কোনটি সঠিক, চিত্রে কোনটি সঠিক, আমি যদি বলি 1, এটা আমরা বহুপদী দিয়ে দিচ্ছি। যদি আমি বলি 1 b0y greater than by, 2 যদি আমি বলি b0y less than by, 3 আমি যদি বলি b0 by equal to b0y, কোনটি সঠিক? এখন আমরা দেখছি যে বস্তুটি আনুভূমিক থেকে ভূমি থেকে উপরের দিকে তির্যকভাবে নিক্ষেপ করেছে, কাজে এই বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বা অভিকর্ষীয় ত্বরণ কাজ করবে। অর্থাৎ ও বিন্দুতে বেগের আণবিক উপাংশের মান বড় হবে, যতই বস্তু উপরের দিকে উঠতে থাকবে ততই বস্তুর উপর পৃথিবীর আকর্ষণের মান কমতে থাকবে, ফলে বেগের উলম্ব উপাংশ কমতে থাকবে। কাজেই পি বিন্দুতে বস্তুর বেগের উলম্ব উপাংশ by, ও বিন্দুতে বেগের উলম্ব উপাংশ b0y অপেক্ষা ছোট হবে। কাজেই এই প্রশ্নের উত্তরে আমরা দেখছি 2-এর 1 নম্বর উত্তরটা হচ্ছে সঠিক হবে। ঠিক আমি যদি এই ক্ষেত্রে একটা সর্বোচ্চ বিন্দু দিই এবং এই সর্বোচ্চ বিন্দু একটা নাম দিলাম আমি কে। এখন কে বিন্দুতেও বেগের নাম দিলাম হচ্ছে আমি বি প্রাইম। তাহলে কে বিন্দু যেহেতু প্রাসের গতিপথ দ্বিমাত্রিক, কাজেই কে বিন্দুতেও বি প্রাইমের দুইটা অংশ থাকবে। একটা অংশের নাম হচ্ছে বি এক্স প্রাইম, আর একটা অংশের নাম হচ্ছে বি ওয়াই প্রাইম। বি এক্স প্রাইমের জন্য বস্তুটি এক্স অক্ষের দিকে যাবে এবং বি ওয়াই প্রাইমের জন্য বস্তুটি উপরের দিকে উঠবে। যেহেতু কে বিন্দুটা সর্বোচ্চ বিন্দু, কাজেই সর্বোচ্চ বিন্দুতে এখন আমি যদি আরেকটা কোশ্চেন এখানে যুক্ত করি যে সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে কোনটি সঠিক। যদি কে বিন্দুটা একটি প্রাসের সর্বাধিক উচ্চ বিন্দু হয়ে থাকে তাহলে কোনটি সঠিক। আমি যদি বলি 1 নম্বর অপশন দেই b0y greater than by প্রাইম, 2 নম্বর অপশন দেই by প্রাইম is equal to 0, 3 নম্বর অপশন যদি আমি দেই b0y less than by প্রাইম, তাহলে কোনটি সঠিক। এখন আমরা একটু আগে বলেছি যে প্রাসটি উপরের দিকে উঠবে বেগের উলম্ব উপাংশের কারণে, এবং আরো বলেছি প্রাসটি যতই উপরে উঠবে ততই বেগের উলম্ব উপাংশের মান হ্রাস পাবে এবং সর্বাধিক বিন্দুতে গিয়ে বস্তুটা থেমে যাবে। তাহলে যদি বস্তুটা থেমে যায় সেই ক্ষেত্রে বস্তুটির বেগের উলম্ব উপাংশ আর থাকবে না।
এই কারণে সর্বাধিক উচ্চ বিন্দুর ক্ষেত্রে by প্রাইম ইকুয়াল টু 0, অর্থাৎ সর্বাধিক উচ্চ বিন্দুতে বস্তুর বেগের উল্লম্ব উপাংশ শূন্য হয়, কারণ সর্বাধিক উচ্চতায় উঠে বস্তু আর উপরে উঠে না, এই কারণে বেগের উল্লম্ব উপাংশ শূন্য হয়ে যায়। আমরা আজকে তোমাদেরকে এই সমীকরণ থেকে, এই চিত্র থেকে আমরা প্রাসের সর্বাধিক উচ্চ বিন্দুতে উঠতে কত সময় লাগবে এটা বের করব, সর্বাধিক প্রাসটা কত উচ্চতা উঠবে এটা বের করব, আর প্রাসটির বিচরণ কালের কাল বের করব এবং পাল্লা সমীকরণ বের করব। আমি প্রথমে একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এক নম্বরে আমি যে জিনিসটা বের করব, প্রাসের সর্বাধিক উচ্চতায় ওঠার সময় নির্ণয় করব। কোন প্রাসের সর্বাধিক উচ্চতার সময়, সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। উচ্চতা ওঠার সময়, একটি প্রাসের সর্বাধিক উচ্চতা ওঠার সময়। আমরা এখানে দেখেছি যে কোন প্রাস উপরের দিকে উঠবে বেগে উল্লম্ব উপাংশের জন্য, তাহলে আমাদের চিত্রে প্রাসটির নিক্ষেপণ বেগের আদি উপাংশ হচ্ছে v0y, আমরা আগে জেনেছি, এবং শেষ উল্লম্ব উপাংশ হচ্ছে by। সর্বাধিক উচ্চতায় বেগের উল্লম্ব উপাংশ আমরা জানি কত, সর্বাধিক উচ্চতায় আমরা দেখেছি উচ্চতায় বেগের উল্লম্ব উপাংশ হলো, বেগের উল্লম্ব উপাংশ আমরা একটু আগে দেখেছি, যেহেতু থেমে যায় তাহলে সর্বাধিক উচ্চতায় বেগের উল্লম্ব উপাংশ by ইকুয়াল টু 0। আর বেগের আদি উল্লম্ব উপাংশ আমরা জানি, তোমরা জানো বেগের আদি উল্লম্ব উপাংশ, অর্থাৎ ও বিন্দুতে বেগের উল্লম্ব দিকে যে অংশ আমরা পেয়েছি, বেগের আদি উল্লম্ব উপাংশ ছিল আমাদের v0y, যেটা আমরা আগে থেকে জানি। v0y এর মান হচ্ছে আমরা যে জিনিসটাকে ভাঙবো সেই জিনিস এবং x অক্ষ এবং সেই জিনিসের দিকের মধ্যবর্তী কোণ cos θ0। এখন বস্তুটি ও বিন্দু থেকে কে বিন্দুতে যাইতে একটা সময় নিশ্চয়ই লাগবে। আমরা ধরে নিলাম সর্বাধিক উচ্চতায় ওঠার সময়টা হচ্ছে সর্বাধিক উচ্চতায় ওঠার যে সময় লাগবে সেই সময়টাকে আমরা ধরে নিয়েছি হলো t। কাজে এখন আমরা ক্লাস 9-10 শিখেছি যে কোন বস্তুর আদি বেগ যদি জানা থাকে, শেষ বেগ যদি জানা থাকে এবং অভিকর্ষীয় ত্বরণের মান আমাদের জানা আছে, সেই ক্ষেত্রে আমরা ক্লাস 9-এ শিখেছিলাম একটা ফর্মুলা, সেটা হলো v সমান u, নিচ থেকে যদি মানা হয় তাহলে মাইনাস dt। এখন আমরা এই সমীকরণটাকে ক্লাসে 9-এর সেই সমীকরণটার সাথে আমরা মিলিয়ে দেব। তাইলে এখানে শেষ বেগের নাম আমাদের কোনটা, তাহলে কে বিন্দুতে বস্তুটির বেগের যে উল্লম্ব উপাংশ সেই বেগটার নাম হলো শেষের বেগ, শেষ বেগ। আর ও বিন্দুতে বস্তুটির বেগের যে অংশ উল্লম্ব বরাবর তার নাম হচ্ছে আদি বেগ।
তাহলে আমরা শেষ বেগের নাম এই ফর্মুলা যদি আমরা বসাই, তাহলে শেষ বেগের নামটা হচ্ছে, এই ফর্মুলাকে 9 এর ফর্মুলা যদি আমরা লিখি, তাহলে বি ওয়াই ইউ হচ্ছে b0y মাইনাস জি ইন্টু টি। এখন আমরা দেখেছি চিত্রতে যে by এর মান হচ্ছে 0, আর b0y এর মান আমরা ভেক্টর বিশ্লেষণ থেকে আমরা জানি b0 cos of theta 0 minus j into t। সো আমরা এখন এখান থেকে gt সমান সমান লিখতে পারবো b0 cos of theta 0, অতএব আমরা t সমান সমান পেয়ে গেলাম b0 cos of theta 0 ভাগ j। বেগের আদি উলম্ব উপাংশ হচ্ছে b0 sin of theta 0, sin of theta 0, আর আনুভূমিক উপাংশ ছিল cos of theta 0। কাজে আমরা এখানে একটি প্রাসে সর্বাধিক উচ্চতায় উঠতে যেই সময়, সেই সময়ের রাশিমালা পেয়ে গেলাম যে b0 sin of theta 0। এখানে বেগের আদি উলম্ব উপাংশ আমরা জানি b0 sin of theta 0। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এই 9 এর ফর্মুলাটাকে লিখি by prime equal to b0y minus gt, তাহলে by এর মান হচ্ছে আমাদের কত, সর্বাধিক উচ্চ বিন্দু যেহেতু, কাজেই by এর মান হচ্ছে 0, আর b0y এর মান হচ্ছে b0 sin of theta 0, তাহলে gt সমান সমান b0 sin of theta 0, অতএব t equal to b0 sin of theta 0 ভাগ g। এটাই হচ্ছে একটি প্রাসের সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। এখন আমরা 2 নাম্বার যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে 2 নাম্বারে হলো একটি প্রাসে সে সর্বাধিক কত উচ্চতা উঠবে। একটি প্রাসকে আমি ভূমি থেকে নিক্ষেপ করলাম, এই প্রাসটি মাটি থেকে কতটুকু উপরে উঠবে, এটার নামই হচ্ছে সর্বাধিক উচ্চতা। তাহলে কোন প্রাসে সর্বাধিক উচ্চতার সমীকরণ, প্রাসে সর্বাধিক উচ্চতার সমীকরণ, সর্বাধিক উচ্চতার সমীকরণ, একটি প্রাসের সর্বাধিক উচ্চতার সমীকরণ। তাহলে ঠিক একইভাবে আমরা দেখতেছি সর্বাধিক উচ্চতায় উঠতে হলে এই প্রাসটির একটা বেগের উলম্ব উপাংশ আছে, যেটা আমরা পেয়েছি একটু আগেই, আদি উলম্ব উপাংশ b0y, এটার মান আমরা জানি b0 sin of theta 0। আর সর্বাধিক উচ্চতায় প্রাসের উলম্ব উপাংশে 0 হবে, আর অভিকর্ষীয় ত্বরণ আমরা জানি g। ধরলাম আমরা যে সর্বাধিক উচ্চতাটা হচ্ছে, ধরা যাক সর্বাধিক উচ্চতাটা হচ্ছে, সর্বাধিক উচ্চতা আমরা ধরেছি হলো h। এখন আমরা ক্লাস 9 10-এ আমরা শিখেছি যে কোন বস্তুর আদিবেগ জানা আছে, শেষ বেগ জানা আছে, অভিকর্ষীয় ত্বরণ জানা আছে। তাহলে ক্লাস 9-এ সেই ফর্মুলাকে যদি আমরা এখন লিখি, তাহলে 9 এর ফর্মুলাটা ছিল b স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2j ইনটু h, j ইনটু h। এখন মাইনাস চিহ্ন তোমরা বুঝেছো যে যেহেতু উপরের দিকে, ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করলে মন্দন হয়, আর উপর থেকে যদি আমরা ছাড়তাম তাহলে ত্বরণ হইতো, সেই ক্ষেত্রে আমরা প্লাস লিখতাম। এবার আমরা উপাংশ দিয়ে যদি এই সমীকরণটাকে লিখি, তাহলে b হচ্ছে শেষ বেগ, তাহলে আমাদের ও বিন্দুর বেগের নাম হচ্ছে আদিবেগ by, আর কে বিন্দুর বেগের নাম হচ্ছে শেষ বেগ, তাহলে b যা এখানে লেখা আছে। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা দ্বিমাত্রিকে রূপান্তর করে লিখি, তাহলে এটা হচ্ছে by স্কয়ার, আর u কে আমরা এখানে লিখছি b0y স্কয়ার
মাইনাস টু জে ইন্টু, আর সর্বাধিক উচ্চতা ছিল আমার এইচ। এখন আমি যদি মানটা বসাই, এটা ছিল আমার বি, তাহলে এইখানে এটাকে আমি মান পাইছিলাম 0, আর এটার মান আমরা ভেক্টর বিভাজন থেকে শিখেছি b0 sin of theta 0 whole square minus 2g into h। কাজে এখান থেকে আমরা h সমান সমান পেয়ে যাব b0 স্কয়ার sin স্কয়ার theta 0 ভাগ 2g। এটাই হচ্ছে একটি প্রাসের সর্বাধিক উচ্চতার সমীকরণ। এটা হচ্ছে একটি প্রাসের সর্বাধিক উচ্চতার সমীকরণ। তাহলে আমরা একটি প্রাসের সর্বাধিক উচ্চতা উঠতে কত সময় লাগবে সেটা বের করেছি এই সমীকরণের সাহায্যে, এবং সর্বাধিক উচ্চতার মান কত সেটুকু আমরা এখান থেকে বের করেছি এই সমীকরণের সাহায্যে। এবার আমরা একটি প্রাসের বিচরণ কাল কত আমরা সেটা বের করতে চাই। তাহলে বিচরণ কাল বের করতে গেলে আমার প্রথমে দরকার হচ্ছে একটি প্রাসকে যখন আমি নিক্ষেপ করলাম, নিক্ষেপ করলে প্রাসটি সর্বাধিক উচ্চ বিন্দুতে উঠবে, সর্বাধিক উচ্চ বিন্দু থেকে প্রাসটি আবার কি করবে, মাটিতে নেমে আসবে এই নিয়মে। তাহলে দেখা যায় যে ও থেকে এই বিন্দুটাকে আমি লিখলাম হলো, ধরো এই বিন্দুটার নাম নিয়েছি আমি এই এম লিখলাম। তাহলে ও থেকে এইভাবে বাতাসের মধ্য দিয়ে আবার এমে আসছে, অর্থাৎ মাটিতেই ছিল বস্তুটা, আবার মাটিতে চলে আসছে। তাহলে কিছু সময় প্রাসটি শূন্য অবস্থান করেছে, কিছু সময় প্রাসটি শূন্য অবস্থান করেছে। তাহলে একটি প্রাসকে নির্দিষ্ট বেগে এবং নির্দিষ্ট কোণে নিক্ষেপ করলে যেই সময় যাবৎ প্রাসটি শূন্যে বিচরণ করে বা শূন্য অবস্থান করে, ওই সময়টাকে প্রাসের বিচরণ কাল বলে, ওই সময়টাকে প্রাসের বিচরণ কাল বলে। তাহলে এখন আমি যদি 3 নম্বরে এই প্রাসটির বিচরণ কাল বের করতে যাই, বিচরণ কালের সমীকরণ, বিচরণ কালের সমীকরণ, সমীকরণ যদি আমি বের করতে চাই, তাহলে আমার আগের মতনই আমাদের এখানে দেখা গেল যে প্রাসটিকে যখন আমি ও বিন্দু থেকে নিক্ষেপ করেছি, আবার বস্তুটি এম বিন্দুতে আসলো, অর্থাৎ ও থেকে এম এ আসলো। বস্তুটির এই সময়ে তার উলম্ব দিকে কোনো সরণ নাই। তাহলে আমি প্রাসটির প্রথমে আমার দেওয়া আছে প্রাসের নিক্ষেপণ বেগের আদি উলম্ব অংশ আমি আগেই বের করেছি, b0 = এটা তোমরা জানো ভেক্টরের নিয়ম অনুসারে sin of থিটা 0, এটা আমি জানি। অভিকর্ষীয় ত্বরণের মান আমার জানা। উলম্ব সরণ, এই ক্ষেত্রে উলম্ব সরণটা অর্থাৎ প্রাসটি মাটি থেকে নিক্ষেপ করা হয়েছে, আবার মাটির মধ্যেই আসছে। তাহলে উপরের দিকে তার সরণ কত? x এর দিকে তার সরণ আছে, কিন্তু y এর দিকে তার সরণ নাই। অর্থাৎ উলম্ব সরণটা এই ক্ষেত্রে উলম্ব সরণটা হয়েছে, আমরা h ও লিখতে পারি, y ও লিখতে পারি। y দিয়ে যদি লিখি তাহলে y = 0। এখন ধরা যাক বিচরণ কাল সে কতক্ষণ শূন্যে ছিল। ধরা যাক বিচরণ কাল, ধরা যাক বিচরণ কাল আমি নাম দিয়েছি হলো ক্যাপিটাল টি। বিচরণ কালটা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এখন আমরা ক্লাস 9-এ আমরা জানি যে আদিবেগ দেওয়া আছে, সরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, অভিকর্ষীয় ত্বরণ আমাদের জানা আছে। তাহলে এই 4টা রাশি দিয়ে আমরা যে সমীকরণ ক্লাস 9-10-এ শিখেছি, সেটা শিখেছি হলো h = ut
মাইনাস হাফ জিটি স্কয়ার। এখানে এইচ এর জায়গায় আমরা লিখব হচ্ছে ওয়াই, আর ইউর নাম হচ্ছে b0 y ইন্টু টি মাইনাস হাফ জি ইন্টু টি স্কয়ার। এখন এই সমীকরণটাকে আমরা জাস্ট প্রাসের নিয়মে লিখে সমীকরণটা দাঁড়ায় y সমান সমান b0yt মাইনাস হাফ gt স্কয়ার। এবার আমরা দেখলাম যে এই প্রাসটির ও থেকে m এ গেলে আনুমিক সরণ আছে কিন্তু উলম্ব দিকে সরণ নাই। দ্যাট মিন্স y এর মান হচ্ছে 0, আর এটার মান তোমরা ভেক্টর থেকে আগেই জানো b0 sin of theta 0, আর t কে আমি ক্যাপিটাল টি দিয়ে লিখলাম মাইনাস হাফ জি ইনটু ক্যাপিটাল টি স্কয়ার। তাহলে সমীকরণটা দাঁড়ায়, এটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে হলো হাফ জি টি স্কয়ার ইকুয়াল টু b0 sin of theta 0 ইনটু টি। একটা টিতে টিতে কাটা দিলে তাহলে আমি টি সমান সমান পেয়ে যাচ্ছি টি ইকুয়াল টু 2b0 sin of theta 0 ভাগ জি। এটা হচ্ছে একটি প্রাসের বিচরণকালের সমীকরণ। তাহলে আমরা উত্থানকালের সময় পেয়েছি, উপরে উঠতে সময় পেয়েছি b0 sin of theta 0 ভাগ জি, আর বিচরণকাল পেয়েছি t equal to 2b0 sin of theta ভাগ জি। অর্থাৎ উঠতে যে সময় লেগেছে সর্বাধিক উচ্চতায়, আবার সর্বাধিক উচ্চতা থেকে মাটিতে নামতো একই সময় লেগেছে, তাহলে উত্থান সময়ে দ্বিগুণ হচ্ছে বিচরণকালের মান। এখন আমরা দেখব আর একটা জিনিস আমি তোমাদেরকে আজকে দেখাবো শুধু, সেটা হচ্ছে পাল্লা। তাহলে এই প্রাসকে আমরা যখন নিক্ষেপ করলাম তখন প্রাসটি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে আনুমিক বরাবর, অর্থাৎ ও বিন্দু থেকে নিক্ষেপ করেছি, সে এই পথ দিয়ে এম পর্যন্ত দূরত্ব অতিক্রম করে আবার মাটিতে পড়েছে। এ ও এম দূরত্বের নাম হচ্ছে পাল্লা। এই সরণটা হচ্ছে অনুভূমিক সরণ। এই সরণটা হচ্ছে কোন দিকে সরণ? এই সরণটা হচ্ছে এক্স অক্ষের দিকে সরণ বা ভূমি বরাবর সরণ বা মাটি বরাবর সরণ। এই সরণকে বলা হয় অনুভূমিক সরণ। তাহলে পাল্লার সংজ্ঞাটা কি দাঁড়াইলো? কোন একটি প্রাসকে একটি নির্দিষ্ট বেগে এবং একটি নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হলে প্রাসটি ভূমি বরাবর বা অনুভূমিক বরাবর যেই দূরত্ব অতিক্রম করে এই দূরত্বকে পাল্লা বলে, এই দূরত্বকে পাল্লা বলে। এখন আমরা দেখব পাল্লার সমীকরণ। তাহলে 4 নম্বরে আমরা বের করব